এই পুরানো অভ্যাসটা আবার ঘুরে ফিরে চলে আসছে। আগেও আমি এরকম চা খেতে খেতে পত্রিকা পড়তাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আমাদের জাতীয় পত্রিকা যেটা প্রথম আলো রাখা হতো, আর এখানকার লোকাল পত্রিকা, ওই দুইটাই আমি চার টেবিলেই, মানে সম্পূর্ণটা পড়া নয়, হেডলাইনটা আমি পড়ে নিয়ে রেখে দিতাম। আবার এখন এটাই শুরু হয়েছে। আসলে কখন কি হয় আর না হয় সেটাই বোঝা বড় দায়। মানুষের মন বলে তো কিছু কথা। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর এখন চা খেয়ে আমি চলে যাচ্ছি উপরে গিয়ে ফুল তুলতে হবে। ফুল তুলে তারপর সিদ্ধান্ত নেব। আর এতদিন তো আসলে আমার হেল্পিং ম্যান ছিল বাসায়, মানে ঠিকায় এসে করে দিয়ে যেত। উনিও অসুস্থ, এখন সম্পূর্ণ কাজ বাসার রান্নাবান্না তো নিজেরাই করতাম, কিন্তু এই সবজি কাটা এইসব রেডি থাকলে করতে অত কষ্ট হতো না। আজ দুদিন ধরে উনি অসুস্থ, আসতে পারতেছে না, তাই আমাকে বলছে। অসুস্থ, আমি নিজেও তো অসুস্থ, সেজন্য আমি কেউ অসুস্থ বললে আমি সেটা না করি না। কারণ নিজেরটা যখন বুঝতে হয় তখন অন্যেরটাও বোঝার দরকার আছে। ওরা কাজ করে বলে ওদেরকে একদম ছোটো বাবা, সেটা আমার মধ্যে অন্ততপক্ষ নেই। এই দেখেন, ফুল তুলতে তুলতে অনেকগুলো ফুল তুলে নিয়েছি। গাছে অনেকগুলো ফুল আছে। আর আগে আমরা দেখতাম আমাদের বাসায় মারা ঠাকুর ঘরে যেতেন আর আমাদেরকে বলতেন কয়েকটা মালা গেঁথে, স্নান করে এসে কয়েকটা মালা গেঁথে রেখে দাও। কিন্তু আমার তো সেই কথা বলার মতো মানুষ নেই। তাই আমার একটা আক্ষেপ থাকে, আমি যদি ঠাকুরকে একটু গলায়, আচ্ছা আকাশটা দেখুন ভারী সুন্দর, আর এদিকে প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর আমার তো আসলে বলার মতো নেই যে মালাটা করে রেখো, আমি মালা গাঁথবো, আমি দিব, আমি সব করব। এখন আমি নিচেই নেমে যাচ্ছি ফুল তুললে। আর ফুল আসলে আমি আমার ঘরের জন্য তুলি, আর আমার ভাগনা আর ভাগনা বউ আমার কাছেই থাকে। কাছে থাকে বলতে মানে একসাথে ভাত খাওয়া দাওয়াটা না, আমারই লাগা পোষণে তাদেরকে রেখে দিয়েছি। কারণ ওরা ছোটো থেকে মামার বাড়িতেই মানুষ হয়েছে, তাই আমি এসে আর এটা করিনি। ওরা যখন ছোটোবেলা থেকে মামার বাড়িই আছে, থাক, আমার কাছেই থাক, আমি যতদিন থাকবো ওরাই থাকবে, আমার পরে যা হবে। সেটাই আমার মনের মধ্যে একটা আর এদিকে দেখেন আমি মালা গাঁথতেছি। কষ্ট করেও হলে আজকে মালা 4টা না 5টা গেঁথে রেখে দেব। আর এদিকে অনেক কাজ পড়ে রয়েছে, থাকলেও আমি আগে বলছি যে আগে আমার এই কাজ পড়ে, রান্না বান্না, সবজি কাটা, সবগুলা। আসলে সবাই যদি সবাইকে নিয়ে থাকে সেটাই একটা আনন্দ। যৌথ পরিবার যাকে বলে, আমরা ছোটোবেলা যৌথ পরিবার পেয়েছি এবং যৌথ পরিবারে আমরা মানুষও হয়েছি। তাই একান্নবর্তী পরিবার বলতে কি বোঝায় তা আমরা বুঝি। আর এদিকে দেখেন সবজি আমি কেটে রেখে দিয়েছি, সবজি, তারপরে মশলা, রসুন, পেঁয়াজ, তারপরে আদা, ভেন্ডি, আলু, আর এদিকে মাংস
আর পাবদা মাছের মাংসর নিচে পাবদা মাছ, ওইটা মাংসও রান্না হবে, পাবদা মাছও রান্না হবে। তা আজকে আমি আপনাদের সাথে পাবদা মাছের রেসিপিটা শেয়ার করব। মাংস তো অনেক দিন শেয়ার করেছি, আজ পাবদা মাছের রেসিপিটা শেয়ার করব। ওই যে বললাম ঠাকুরঘরে চলে আসছি, ওনাদেরকে আপনাদেরকে না দেখালে আমার ভালো লাগে না, তাই একটু অন্ততপক্ষে দেখানো দরকার। এটা তো আমার কর্মের মধ্যেই পড়ে। আমি এই কাজটাই তো আমি করি, আর এই কাজটা তো আমার জন্য দরকার, সেজন্য আমি দেখাই আপনাদেরকে। আমি অবশ্যই ঠাকুরঘরে আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে এসে এই যে ঠাকুরঘরের ঠাকুর দোয়াটা ধরেছি, আজ পর্যন্ত ছাড়িনি। মাঝখানে 1-2 বছর আমার বউ যখন ছিল সে দিয়েছে, আর তখনই আমার কাছে খারাপ লাগতো, কারণ আমি তো দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি, সে কারণে। আর ওই যে আপনাদের সাথে বললাম যে একান্নবর্তী পরিবার, আসলে আমরা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি তো, আর এখন ছোট পরিবারের ইয়েটা আমার কাছে মনে হয় যেমন একদম আর এখন তো আমরা ছোট পরিবারই, মা, মেয়ে, মেয়ের বাবা, 3 জন। আর এদিকে যে সব মশলাগুলো আমি রেডি করে রেখে গিয়েছিলাম, সবগুলো ব্লাইন্ডার করে নিচ্ছি। রান্না করতে তো মশলা লাগবে আমার। হ্যাঁ, এখন আমার মেয়ে যথেষ্টই করে, এক সময় আসলে করতো না ও। এখন দুপুরবেলা ভাত, ওর বাবাকে ভাত দেওয়া, সন্ধ্যার সময় ঠাকুর দেওয়া, চা করা, এগুলো মানে ওর মনে যদি ধরে তাইলে ও করে। এটা হইলো, ওকে আমরা ধরি না, কারণ ওর তো 10টা মানুষের মতো আমি বলবো না, তার জন্য আমি ধরি না। তারপরেও আমি ওকে অনেক চেষ্টা করে এই জায়গাতে এনেছি। খুব কষ্ট করতে হয়েছে আমার এই বাচ্চাটাকে এতটুক পর্যন্ত এনে দাঁড় করাতে। মোটামুটি ইন্টারমিডিয়েট পাস করিয়েছি, এই অনেক কষ্ট করতে হয়েছে। আজকে পাবদা মাছের ভাপাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলাম, তারপরে দিব লেবু পাতা। এই লেবু পাতার ঘ্রাণটাই এই পাবদা মাছের ভাপাতে অনেক স্বাদ লাগে। আমাদের পেঁয়াজ বাটা যেহেতু আমরা মানুষ কম, তাই আমি 3টা মাছই নিয়েছি, আর 3টা মাছের পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। শস্য বাটা দিলাম, আদা বাটা, একটু মরিচের গুঁড়ো দেবো, যেহেতু আদা বাটা আছে, কাঁচা লঙ্কা আছে, শুধু কালারটার জন্য একটু মরিচের গুঁড়ো। হলুদ বাটা, আচ্ছা আগেরটা ছিল হলুদ বাটা, এখন দিয়েছি মরিচ গুঁড়ো। অনেকে লঙ্কা বলতে পারেন।
লবণ স্বাদ মতো না, পরিমাণ মতো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মেখে নিব। এখন সবগুলা মাছকে একসাথে করে মেখে একটু রেখে দেব। লেবু পাতাটা দেওয়ার একটা বিশেষত্ব, লেবু পাতার একটা সুগন্ধ এই তরকারিতে পাওয়া যাবে, তাই তরকারিটা খেতে খুব ভালো লাগে। হাত দিয়ে না মাখলে মশলাটা আসলে হয় না। তারপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল কম করে দিলাম। যেহেতু তেল আমি পরে দিব, তাই তেল আমি কম করে দিয়েছি। আর এখন একটু জল দিয়ে একটার গায়ে একটা মাছ না লাগে সেজন্য একটু করে দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে এখন রেখে দেব। ফুটতে থাকুক, মাছ না ফুটা পর্যন্ত হবে না। মাছের ভিতরে কম আঁচ দিয়ে রেখে দিয়েছি, একটু ফুটতে উঠতে ভিতরে গিয়ে মাছ সিদ্ধ হোক। এখন একটু তেল, এই যে আগে তো তেল কম দিয়েছি, এখন কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভাপাতে এটাই হলো বিশেষত্ব, সরিষার তেল দিতে লাগে। সর্ষে বাটা, সরিষার তেল। কেউ সিদ্ধ বলে, মাছ সিদ্ধ, কেউ মাছ ভাপা। এটাতে একটু আমরা সর্ষ তেল দিয়ে থাকি। সর্ষের তেলের ইয়েটায় তরকারিটা স্বাদ বেড়ে যায়। এইভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভারী স্বাদ লাগবে। এই দেখেন তরকারিটা কি সুন্দর রং হয়েছে, খেয়েছি, খুব ভালোই হয়েছে। রান্না শেষ করে এসে এখন বসলাম। এখন দেখা যাচ্ছে যে আমি কালকে ব্লগটা শেষ করিনি, তাই এখন শেষ করতে আসলাম। আপনাদের সাথে কিছু কথা বলে শেষ করে নেই। আজকের ব্লগটা আমার এখানেই শেষ করলাম, যদিও আচ্ছা এখন তো আজকেরই বলতে হবে। ব্লগটা যখন এখানেই শেষ করে নিলাম, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা কোনো কিছু খরচ লাগে না, সবাইকে একটু সাহায্য করলে সেটাই হয়ে যায়।